আজ থেকে শুরু হয়েছে ঈদের ৭ দিনের সরকারি ছুটি। ফলে ভোর থেকে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ঢাকার স্টেশনগুলোতে। ছুটির প্রথম দিন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রাজধানী ছাড়ছেন অনেকেই। ফলে মহাখালী, গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের চাপ বাড়ছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনও যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনে ঢাকা থেকে প্রতিদিন ৩১,০০০-এরও বেশি আসন বরাদ্দ রাখা হয়েছে। উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো যাত্রীদের ঠাসা চাপ সামাল দিতে অতিরিক্ত বগি সংযোজন করা হলেও অনেকেই টিকিট নিয়ে নিজ নিজ সিটে বসতে পারেননি। গেট ধরে ঝুলে ঝুলে যেতেও দেখা গেছে অনেককে। প্রায় একই অবস্থা গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস স্টেশনে। অনেকেই নির্বিঘ্নে ফিরছেন বাড়িতে, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। এবারে গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ, এবং কমলাপুর স্টেশনে আছেন আমাদের আরেকজন সহকর্মী আদ্দিন সচিব। প্রথমে সোহাগের কাছে যাব, জানবো কেমন ভিড় দেখছেন সোহাগ। মুর্সুনা, গাবতলী বাস স্ট্যান্ডে আমরা মহাখালীতে যে দেখেছি সেই অনুযায়ী গাবতলী বাস স্ট্যান্ডেও কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তাদের মধ্যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ না থাকলেও এখানে টিকিট পাচ্ছে না, এই অভিযোগটা কিন্তু অনেক। আপনার যে সমস্ত, আমরা পুরো কাউন্টারের ভিতরে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টার্মিনালের ভিতরে যে কাউন্টারগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা কাউন্টারের সামনেই যেমন মানুষ ভিড় দিয়ে আছে, পাশাপাশি এই টার্মিনালের বাহিরের যে জায়গাটা রয়েছে যেখানে অন্যান্য বাসগুলো এসে দাঁড়ায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভালোই ভিড় রয়েছে। তাদের সবারই প্রায় একটাই অভিযোগ, যারা আগে টিকিট কাটেননি তারা আসলে এখন টিকিট পাচ্ছেন না, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যতটুকু বোঝা যাচ্ছে যারা আগে টিকিট কেটেছিলেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। আবার কিছু কিছু কাউন্টার যে আছে সেই কাউন্টার আমরা দেখতে পাচ্ছি কিছুটা ফাঁকাও রয়েছে। আসলে ওই সমস্ত কাউন্টারগুলো আসলে অপেক্ষা করছে তাদের যে আগে টিকিটগুলো, অগ্রিম যে টিকিটগুলো বিক্রি করেছিল সেই টিকিটগুলো যাত্রী আসতেছে, তারা যথাসময় বাস ছেড়ে যাচ্ছে এখান থেকে। সাধারণত এই গাবতলী টার্মিনাল হয়ে পাটুরিয়া ঘাট হয়ে যে সকল যাত্রীরা যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর যাবেন তারাই সাধারণত এই রাস্তা হয়ে যাচ্ছেন বা এই রুট হয়ে যাচ্ছেন। এখানে প্রায় প্রত্যেকটা কাউন্টারে আমরা আসার পরে দেখেছি একটি করে সরকারিভাবে যে ভাড়ার চার্ট, সেই চার্টটা দেওয়া আছে এবং সেই চার্ট ফলো করে কিন্তু কিছুটা ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীরা আমাদেরকেও জানিয়েছেন। তবে যে সমস্ত বাসগুলো কাউন্টারের বাহিরে অপেক্ষা করছে, এমন কিছু বাস রয়েছে যেগুলো সাধারণত ঢাকা সিটির মধ্যে চলে, যে সমস্ত লোকাল বাস বলি আমরা, সেই বাসগুলোকে আমরা দেখছি যে দূরপাল্লার যাত্রী বহন করছে, যেটা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ। মুর্সনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার সজীবের কাছে যেতে চাই। সজীব, একটু জানাবেন যে এই ট্রেন যাত্রা কতটা নির্বিঘ্ন যাত্রীদের জন্য? এখনো পর্যন্ত স্বস্তিরই রয়েছে এবং আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা যাত্রীরা দূর দূরান্তে তাদের প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো পর্যন্ত স্বস্তি দেখা যাচ্ছে। যদিও আমরা দেখেছি যে যাত্রীদের চাপ ব্যাপক বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং সেটা ভোর থেকেই আমরা দেখেছি সেই উপস্থিতি। এবং আপনি জানেন যে আজকে যে ট্রেনগুলো, বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো গেছে, সেই ট্রেনগুলোর ছাদে আমরা ছাদ বোঝাই করে ট্রেনগুলো উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ছেড়ে গেছে। ঝুঁকি নিয়েই অনেকটা তারা গেছেন, এবং যদিও মানে এসব থামাতে বা যারা ট্রেনে উঠেছেন তাদেরকে বোঝাতে তেমন একটা তৎপরতা দেখা যায়নি রেল কর্তৃপক্ষের। এছাড়া আমরা যেটা দেখেছি যে সকাল থেকে স্টেশনগুলোতে প্রবেশ করার যে প্রবেশ মুখগুলো রয়েছে, সেই প্রবেশ মুখগুলোতে তাদের সতর্কতা আমরা দেখেছি যে তারা টিকিটগুলো চেক করে তাদেরকে নিয়ে আসছে। আপনি জানেন যে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের সংখ্যা প্রায় ৪৫টি, এবং বিশেষ ৫টি ট্রেন রয়েছে এবারের ঈদযাত্রায়, এবং সেই ৫টি ট্রেনের মধ্যে দুটি ঢাকা স্টেশন, ঢাকা যে ট্রেন স্টেশন রয়েছে সেটা ছেড়ে যাচ্ছে। এছাড়া বাকি ৩টি জয়দেবপুর সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে যাত্রীদেরকে নিয়ে। বিশেষ এই পরিস্থিতিতে যাত্রীদের যে চাপ তৈরি হয়েছে সেই বিবেচনায় আজকে থেকে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, এবং সেটাই আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের উপস্থিতি। এবং আমরা দেখছি যে এখনো একতাগামী একটি ট্রেন আর কিছুক্ষণ পর ছেড়ে যাবে, এবং রংপুর এক্সপ্রেস আর কিছুক্ষণ পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রী বোঝাই হয়ে গেছে, অনেকে সিট পাচ্ছেন না, নিজের সিটে বসার মতো অবস্থায় নেই, ভিতরটা লোকারণ্য হয়ে আছে, একেবারে ঠাসা অবস্থা। এই বাস্তবতায় আমরা দেখছি যে কেউ কেউ ছাদে ওঠার প্রস্তুতিও নিচ্ছেন, যদিও তাদের মধ্যে আমরা অনেকের কাছে আমরা টিকিটের কথা শুনছি যে তাদের কাছে টিকিট রয়েছে, অনেকেই স্ট্যান্ডিং
টিকিটের কথা বলছে যে তাদের কাছে অনেকের স্ট্যান্ডিং টিকিটও রয়েছে, নিয়েছে সবাই। সব মিলিয়ে বলা যায় যে 25% স্ট্যান্ডিং টিকিট থাকলেও প্রায় লাখো মানুষের বা যাত্রীর চাপের বিপরীতে সিট রয়েছে 31,000 এর মতো, যেটা অনেকটা কম বলে মনে করছেন যাত্রীরা। মূর্ছনা। সজীব, আপনাকে ধন্যবাদ। এবার এজাজ শ্রমিকের কাছে যাব, তিনি আছেন কাঁচপুরে। শ্রমিক, ঢাকা সিলেট মহাসড়কের যে 209 কিলোমিটার মহাসড়ক, এই 209 কিলোমিটার মহাসড়কে 2021 সাল থেকে 6 লেন প্রকল্পের কাজ চলছে এবং এই প্রকল্পের কাজ চলার কারণে এখানে যেটি আশঙ্কা করা হচ্ছিল যে ঈদে দুর্ভোগ সৃষ্টি হবে, সেরকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে অর্থাৎ কাঁচপুর থেকে কিন্তু এই সিলেট মহাসড়কে প্রবেশ করতে হয়। কাঁচপুরে আসার আগ পর্যন্ত আমরা দেখেছি ঢাকা থেকে যে সকল গাড়িগুলো এই মহাসড়কে উঠবেন তাদেরকে শুরুতেই মেয়র হানিফ ফ্লাইওভারে কমপক্ষে 1.5 ঘন্টা যানজটে পড়তে হয়েছে এবং একই সঙ্গে চিটাগাং রোড যেটি বলে সেই চিটাগাং রোডে প্রায় 20 মিনিটের মতো যানজট। কাঁচপুরে ঢোকার মুখে অর্থাৎ কাঁচপুর সেতুতে প্রায় 20 মিনিটের মতো যানজটে পড়তে হয়েছে। এরপরে তাদেরকে এই ঢাকা সিলেট মহাসড়কে প্রবেশ করতে হয়েছে এবং ঢাকা সিলেট মহাসড়কের গাড়ির গতি একেবারেই ধীর, কখনো 0 কিলোমিটারে নেমে আসছে, আবার কখনো সর্বোচ্চ 20 কিলোমিটারের বেশি এখানে কেউ রান করতে পারে না, গাড়ির গতি তোলা যায় না, যেহেতু এটি একটি নির্মাণাধীন একটা মহাসড়ক এবং রাস্তাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে, অর্থাৎ সরু হয়ে গেছে। দুই পাশে নির্মাণাধীন বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে এবং একই সঙ্গে এই রাস্তায় ইজি বাইক বা 3 হুইলার বা সিএনজি যেগুলো বলে মহাসড়কে যেগুলো চলাচল নিষিদ্ধ, সেগুলো কিন্তু বহাল তবিয়তে চলছে, যার কারণে গাড়ির গতি আসলে বেশি তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এই একই সঙ্গে এখানে যেহেতু নির্মাণাধীন প্রকল্প, সুতরাং প্রচুর পরিমাণ বায়ু দূষণ হয়। বায়ু দূষণ হওয়ার কারণে প্রত্যেকটা গাড়ির গ্লাস বা দরজা জানালা সব বন্ধ রাখতে হয় এবং এই বায়ু দূষণের কারণে যে দুর্ভোগ, সেটি কিন্তু সাধারণ মানুষের আসলে অবর্ণনীয় দুর্ভোগ। এবং এই যে 209 কিলোমিটারের মধ্যে 43টি স্পট রয়েছে, অর্থাৎ হাইওয়ে পুলিশ চিহ্নিত করেছে যে 43টি স্পটে এই যানজটটা বেশি হয় এবং একই সঙ্গে এই 209 কিলোমিটারে 51টি বাজার রয়েছে। এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যানজট তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হয় 21টি স্পট রয়েছে। সেই 21টি স্পটের মধ্যে কাঁচপুর থেকে শুরু হয়েছে, ইটনা, ভৈরব, আশুগঞ্জ, বিশ্ব রোড থেকে শুরু করে এরকম বেশ কতগুলো জায়গা রয়েছে, নরসিংদীর পাঁচদোনা, এই যানজটগুলো এখানে বেশি হচ্ছে এবং এই সকল জায়গাগুলোতে পুলিশ যেভাবে তৎপরতা চালাচ্ছে, পুলিশ আগে থেকেই বলছে যে এখানে আসলে দুর্ভোগ হবে, কিছু করার নেই, তবে গাড়িগুলো যেন পসিবল রাখা যায়, অর্থাৎ গাড়ির গতি যেন একেবারে শূন্য নেমে না আসে এবং দীর্ঘ সময় যাতে যানজটে থাকতে না হয়, সেই প্রচেষ্টাটা ট্রাফিক বা হাইওয়ে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদের প্রচেষ্টা আছে। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ধীর গতি হলেও কিছুটা চলছে, তবে যে সকল স্পটের কথা আমি বললাম সেখানে কিন্তু মাঝে মাঝে তাদেরকে যানজটে পড়তে হচ্ছে, কোথাও 1 ঘন্টা, কোথাও আধা ঘন্টাও যানজটে। এজাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা রফিকুল ইসলাম খানের কাছে যাব, তিনি আছেন এই মুহূর্তে টঙ্গীতে। রফিক, আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর রাস্তাতে। তো আমরা যেটি দেখছি যে অতিরিক্ত যানবাহনের কিন্তু চাপ রয়েছে, কিন্তু কোথাও কিন্তু যানজট নেই। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে যে ফ্লাইওভারের উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ রাজধানী মহাখালী থেকে যে সমস্ত যানবাহন ছেড়ে আসছে, তাদেরকে কিন্তু কোথাও কোনো বেগ পেতে হচ্ছে না। শুধুমাত্র গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি নামতে গিয়ে তাদেরকে কয়েক মিনিট আসলে অপেক্ষা করতে হচ্ছে, কেননা ফ্লাইওভার নামার যে মুখটা রয়েছে সেখান থেকে অনেক যাত্রী উঠছে, সেখানে কিছুটা যানজট রয়েছে, তাছাড়া আর কোথাও নেই। তাছাড়া মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঈদযাত্রা যেহেতু শুরু হয়ে গেছে, এই জন্য যে বিআরটি প্রকল্প রয়েছে সেই বিআরটি এর 4 লেন আর হলো অন্য যে 4 লেন সহ মোট 8 লেনে কিন্তু ঢাকা থেকে যে সমস্ত গাড়ি সেরে আসছে সেই সমস্ত গাড়িরা 8 লেন ব্যবহার করছে, অর্থাৎ 8 লেন ব্যবহার করার কারণে কোথাও কিন্তু কোনো গাড়িকে থামাতে হচ্ছে না। আর যে সমস্ত গাড়ি আসলে ঢাকামুখী যাচ্ছে তাদেরকে 4 লেন ব্যবহার করে যাচ্ছে, যে কারণে সব গাড়ি কিন্তু আসলে চলছে। শুধুমাত্র চৌরাস্তা কেন্দ্রিক কিছুটা যানবাহনের জটলা রয়েছে, আর বেশিরভাগ গাড়ি কিন্তু যেগুলো নিচে আছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেওয়ার
দেওয়ার জন্য। আর উপর দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু একেবারে চলে যাচ্ছে, কোথাও কোনো ভোগান্তি পড়তে হচ্ছে না। তবে গতকাল যেহেতু সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল, তারা আজকে বাড়ি যাচ্ছে। আর আজকে দুপুরের পর কিন্তু আংশিক শিল্প কারখানা বন্ধ হবে এবং আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হবে। যদি শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের যে মহাসড়কের চাপ থাকবে, সেই চাপ সামাল দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তারা দাবি করছেন পুলিশ প্রশাসন যে অতীতের নয় এবারও যেন স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এখন দেখার বিষয় গার্মেন্টস ছুটি হলে কতটুকু তারা কাজ করতে পারে, তাদের যে পুলিশিং ব্যবস্থা কতটুকু সেটা কাজে লাগে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। এবার আমরা শুভ ঘোষের কাছে যাব। তিনি আছেন পদ্মা সেতু মাওয়া প্রান্তে। শুভ, সেতুতে গাড়ির চাপ কেমন? মূর্ছনা, ঈদের লম্বা ছুটিতে কিন্তু এখন পদ্মা পাড়ে স্বস্তির সুবাতাস বইছে প্রথম দিনে, এটি বলা যায়। কেননা সকাল থেকে যেসব যানবাহন মাওয়া প্রান্তে ভিড় জমিয়েছে, এর মধ্যে দু চাকার বাহন, মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী বাসের কিন্তু একটি চাপ তৈরি হচ্ছে, আবার মুহূর্তেই কিন্তু সেটি ফাঁকা হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের কাছ থেকে সড়ক পথে ভোগান্তির কোনো অভিযোগ আমরা পাইনি। এই মুহূর্তে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ রয়েছেন আমাদের সাথে। আমরা যদি জানতে চাই গেল 24 ঘন্টায় কি পরিমাণ যানবাহন পারাপার হয়েছে এবং কি ধরনের প্রস্তুতি ছিল এবার। ধন্যবাদ। গত 24 ঘন্টায় আমাদের এই সেতু থেকে 28,623টা গাড়ি পারাপার হয়েছে এবং 3,37,71,900 টাকা টোল আদায় হয়েছে। এবার আমাদের মোট 10টি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এখানে পর্যাপ্ত পানি এবং যারা জরুরি প্রয়োজনে ওয়াশরুম ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমি গত রাত থেকে এখানে আসি, এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই। 181টা ক্যামেরার মাধ্যমে এই ট্রাফিক ভিজিলেন্স মনিটর করা হচ্ছে, কোনো অসুবিধা আছে কিনা, দুর্ঘটনার তথ্য এইসব। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত খবর আছে কি? পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। আমাদের টিম রেডি আছে, মোবাইল রেসপন্স টিম রেডি আছে, মোবাইল পার্টি আছে, আমরা নিজেরাও সাইটে আছি এবং মাননীয় মন্ত্রীর নির্দেশে, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশে, সচিব মহোদয়ের নির্দেশে আমরা এবার যেভাবে ব্যবস্থা নিয়েছি তাতে কোনো ট্রাফিক জ্যামের কোনো আশঙ্কা নাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মূর্ছনা, আপনি শুনছিলেন আসলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ, তিনি জানিয়েছেন যে আসলে এবার কিন্তু ভিন্ন রকম একটি আলাদা প্রস্তুতি রাখা হয়েছে। এবার যারা ঈদযাত্রায় বাড়ি ফিরছেন তাদের জন্য বিশুদ্ধ পানির পাশাপাশি কিন্তু যাদের তেলের সংকট রয়েছে তাদের জন্য তেলের ব্যবস্থা রাখা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এখন পর্যন্ত যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনেকটা শান্তই বলা চলে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং একই সাথে যুক্ত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেশ কয়েকজন সহকর্মী। এবারে আবারও ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানবো। বাইপাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। ঢাকা থেকে শুরু করে ঢাকার যেই প্রবেশ মুখ বা যেখান থেকে আসলে উত্তরবঙ্গে যেতে হয় সেই গাবতলী মোড় থেকেই মূলত বেশ যানজট তৈরি হয়েছে সকাল থেকে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বাইপাইল মহাসড়ক যেখান থেকেও অনেক যাত্রী উত্তরবঙ্গের দিকে যান, বিশেষ করে যে সকল শ্রমিক রয়েছেন এই বাইপাইল এলাকায় অনেকগুলো কারখানা রয়েছে যেগুলো আজকে থেকে ছুটি শুরু হয়েছে, ঈদের ছুটি। তো সেই সকল ছুটিতে যে সকল ব্যক্তিরা রয়েছেন যারা ঢাকা ছাড়ছেন, যারা এই বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে বাসে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে এখনো সড়কে কাজ চলমান থাকায় এখানে বেশ কিছুটা যানজট তৈরি হয়েছে এবং সেখানে হাইওয়ে পুলিশ থেকে শুরু করে যারা ট্রাফিক কন্ট্রোলার রয়েছে তারা এই যানজটগুলোকে স্বাভাবিক করার কাজে তারা আসলে সেই কাজগুলো করছেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাসের পাশাপাশি অটোরিকশাগুলো চলছে এবং অটোরিকশা চলার ফলে কিন্তু এই অটোরিকশাগুলোর তারা যে ধীরগতি, সেই ধীরগতির কারণে কিন্তু বাসগুলো আসলে ধীরগতিতে বাধ্য হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল বাস ঢাকা থেকে ছেড়ে আসছে সেই সকল বাস চন্দ্রা দিয়ে, টাঙ্গাইল দিয়ে এবং তারা যমুনা সেতু পাড়ি দিয়ে তারা উত্তরবঙ্গের অন্যান্য জেলার দিকে যাবেন। তো এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত 2 লেনের যে সড়কটি সেটি 4 লেনের উন্নীত করার কাজ চলছে, ফলে সেই জায়গাটিতেও কিন্তু বেশ কিছুটা যানজট তৈরি হয়েছে।
এবং গত 3-4 দিন আগে থেকেও যদি ঈদ যাত্রা শুরু হয়েছিল, কিন্তু ঈদের ছুটি যেহেতু আজ থেকে শুরু হয়েছে, তার ফলে সড়কে গত কয়েকদিনের তুলনায় আছে কিন্তু যানবাহনের চাপ অনেকটা বেশি এবং সেটি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। তো এই ছিল বাইপাইল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি আছেন এই মুহূর্তে সাভারে। অপু। মূর্ছনা, ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, মানুষের ঈদ যাত্রাও কিন্তু শুরু হয়ে গেছে। গত রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে পরিবহন, গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন এই সড়ক অতিক্রম করে দেশের বিভিন্ন গন্তব্যে চলে গেছে। এই মুহূর্তে কিছুটা চাপ কম, এক্ষুনি কিছুটা চাপ কম। তবে সকাল আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষজন বাড়ির দিকে যাচ্ছে। আর যেহেতু এটি শিল্প এলাকা, আপনি জানেন যে সাভার এবং আশুলিয়া শিল্প এলাকা, এখানকার যে হাজারখানিক পোশাক কারখানা রয়েছে এগুলো এখনও ছুটি হয়নি। মূলত অধিকাংশ কারখানায় আগামীকাল ছুটি হবে। আগামীকাল ছুটি হলে হয়তো আরও প্রচণ্ড রকমের চাপ তৈরি হবে। তবে এখন পর্যন্ত মানুষজন যাচ্ছে, আমি খবর নিয়েছি এই ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং আবদুল্লাপুর বাইপাইল, এই তিনটি সড়কেই কিন্তু যানবাহনের চাপ রয়েছে। কখনো কখনো থেমে থেমেও যানবাহন চলতে হচ্ছে, যেহেতু প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে। কোথাও যদি গাড়ি থেমে যায় যাত্রী ওঠানোর জন্য বা কোনো প্রয়োজনে, এর পিছনে কিন্তু বেশ গাড়ি জটলা বেঁধে যায়, এই জন্য থেমে থেমে যেতে হচ্ছে। আর ভাড়ার ব্যাপারে অনেকেরই অভিযোগ রয়েছে, বিশেষ করে যাত্রী যারা রয়েছেন তারা বলছিলেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। তারা বলছিলেন বাসের ক্ষেত্রে, রিক্সার ক্ষেত্রে বা অন্যান্য সিএনজি, যেটা দিয়ে যে যতটুকুন পথে তারা অতিক্রম করছে তাদের কাছে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। আমি এখানে যেটি দেখেছি যে নবীনগর বাস স্ট্যান্ড থেকে আরিচা বা পাটুরিয়া ঘাটের ভাড়া সাধারণত 100 টাকা, কিন্তু আজকে 150 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং তারা যেটি বলছিলেন, বাস মালিকরা বা বাসের যে শ্রমিকরা রয়েছেন তারা বলছিলেন যে তাদের তেলে চলে গাড়ি, তেল তারা পাচ্ছেন না, একবার যেতে হয়, যাওয়ার পর খালি আসতে হয়। তো এই নানান অজুহাত তারা দিচ্ছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো নজরদারি বা কোনো প্রকার মোবাইল কোচ বা কোনো ধরনের টিম পরিচালনা সেটি আমরা আমাদের চোখে অন্তত পড়েনি। আমরা যেটা দেখেছি এর মধ্যে নেই। তবে মানুষ বাড়ি ফিরছে, উৎসবের সাথে বাড়ি ফিরছে এবং উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করতে গোটা সাভার এলাকায়, বুঝছো না? অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইপাইল এবং সাভার থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন এই যাত্রার খবর।